আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় ৫৭টি মুসলিম দেশ রয়েছে এবং এই দেশগুলোর মাটিতে সময়ে সময়ে অনেক ছোট বড়, ভালো ও খারাপ সব ধরনের নেতাদের জন্ম হয়েছে। কিন্তু যদি গত ৫০ থেকে ৬০ বছরের কথা বলি, তাহলে এই পুরো সময়ের মধ্যে মুসলিম বিশ্বের যে মুসলিম নেতা সবচেয়ে বেশি খ্যাতি এবং সবচেয়ে বেশি শক্তি অর্জন করেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন সাদ্দাম হোসেন। হ্যাঁ, সেই সাদ্দাম হোসেন যিনি এক দীর্ঘ সময় ধরে ইরাকের উপর শাসন করেছিলেন। এই সময়ে সাদ্দাম হোসেন শুধু ইরাকের সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন না, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের তালিকায়ও তার নাম শীর্ষে ছিল। খ্যাতির ক্ষেত্রেও সে সময়ে হয়তো এমন কোনো নেতা ছিল না যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। তবে এরপর আমেরিকার পক্ষ থেকে তার বিরুদ্ধে বড় বড় অভিযোগ আনা শুরু হয়, যার ফলে প্রথমে যুদ্ধ হয় এবং পরে সাদ্দাম হোসেনের গ্রেপ্তার হয় এবং শেষ পর্যন্ত ৩০শে ডিসেম্বর ২০০৬ সালে তাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো, সাদ্দাম হোসেনকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সেই দিন ছিল জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ সেই একই দিন যেদিন মুসলমানরা ঈদ উদযাপন করে। বিশেষ করে সেই ঈদ যে ঈদে মুসলমানরা কুরবানি করে। এছাড়াও একটি অবাক করার মতো বিষয় হলো, সাদ্দাম হোসেনের ফাঁসি সম্ভবত ইতিহাসের একমাত্র এমন ফাঁসি ছিল যার ভিডিও পুরো পৃথিবীতে দেখানো হয়েছিল। অর্থাৎ ফাঁসি কার্যকর করার পুরো প্রক্রিয়াটি বিশ্বের সবাই তাদের চোখের সামনে দেখতে পেয়েছিল। সেদিন প্রত্যেক মানুষ সাদ্দাম হোসেনের ফাঁসি তার মোবাইল বা টিভির স্ক্রিনে দেখছিল। আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, যখন সাদ্দাম হোসেনকে ফাঁসির আগে জেলে বন্দি করা হয়েছিল, তখন তার সুরক্ষার জন্য ১২ জন বিশেষ কমান্ডো নিযুক্ত করা হয়েছিল। এই ১২ জন বিশেষ কমান্ডোকে বিভিন্ন সেনাবাহিনীর মধ্য থেকে বাছাই করা হয়েছিল। এরা সবাই তাদের ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ হিসাবে বিবেচিত হতো। কিন্তু অবাক করার বিষয় হলো, যারা সাদ্দাম হোসেনের সুরক্ষার জন্য নিযুক্ত হয়েছিল, সেই কমান্ডোরা নিজেরাই সাদ্দাম হোসেনের বন্ধু হয়ে গিয়েছিল। এই ১২ জন সৈনিকের মধ্যে একজন সৈনিক সাদ্দাম হোসেনের মৃত্যুর পর তার উপর একটি বইও লিখেছিলেন, যার মধ্যে এমন কিছু প্রকাশ করা হয়েছে যা দেখে পুরো পৃথিবী বিস্মিত হয়ে গেছে। কারণ এই বইটিতে সাদ্দাম হোসেনের সম্পর্কে এমন সব বিষয় লেখা ছিল যার ব্যাপারে পৃথিবী একেবারেই অজানা ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই বই থেকে কিছু বিষয় আপনাদের বলবো। সবচেয়ে আগে আপনাদের জানিয়ে রাখি, এই বইয়ের লেখক লিখেছেন যে যখন আমরা সাদ্দাম হোসেনকে সেই দলের হাতে তুলে দিচ্ছিলাম যে দল তাকে ফাঁসি দিতে যাচ্ছিল, তখন আমাদের পুরো দলের চোখে পানি ছিল। আমাদের মধ্যে অনেক সৈনিক তখন ভীষণভাবে কাঁদছিল। এভাবেই লেখক তার আরেক সহকর্মী মিস্টার অ্যাডামের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আমরা কখনো সাদ্দাম হোসেনকে একজন নিষ্ঠুর খুনি মানুষ হিসাবে দেখিনি, বরং আমরা তাকে একজন গডফাদারের মতো দেখতাম। এছাড়াও লেখক লিখেছেন, সাদ্দাম হোসেনের শেষ দিনগুলোর আচরণ ছিল অত্যন্ত নম্র। তার আচরণ দেখে কখনোই মনে হয়নি যে তিনি একসময় একজন কঠোর স্বৈর শাসক ছিলেন। জানিয়ে রাখা দরকার, এই বইটিতে আরও প্রকাশ করা হয়েছে যে সাদ্দাম হোসেন মিষ্টি খেতে খুব পছন্দ করতেন এবং তার শেষ দিনগুলোতেও তিনি তার প্রিয় খাবারগুলিও ছাড়েননি। বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে তিনি খুব পছন্দ করতেন। বন্ধুরা, সাদ্দাম হোসেনের শেষ দিনগুলোতে তার সাথে বেশিরভাগ সময় কাটানো আমেরিকান সৈন্যরা এই তথ্য প্রকাশ করেছে যে যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাদ্দাম হোসেন একটি কোটের দাবি করেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন, আমাকে পরার জন্য একটি কোট দিন, এবং এই দাবি তিনি একবার নয় ২ থেকে ৩ বার করেছিলেন। অবশেষে সেখানে উপস্থিত লোকজন তাকে একটি কোট পরিয়ে দেয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি শেষ মুহূর্তে কেন এই কোটটি পরতে চান, সাদ্দাম হোসেন উত্তর দিয়েছিলেন, কারণ আজ খুব বেশি ঠান্ডা পড়ছে, হতে পারে যখন আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে
তখন ঠান্ডার কারণে আমার শরীর কাঁপতে শুরু করবে। আর এটা দেখে আমার জাতি অর্থাৎ ইরাকের মানুষ যেন এটা না ভাবে যে তাদের নেতা মৃত্যুর ভয়ে কাঁপছে। বন্ধুরা, সাদ্দাম হোসেনের শেষ সময়ে তার সাথে থাকা সৈনিকদের মতে তিনি তার জীবনের শেষ সময়ে অত্যন্ত শান্ত ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমে তার পছন্দের নাস্তা করেন, তারপর উজু করে ফজরের নামাজ আদায় করেন এবং তিনি তার বিছানায় বসে ফাঁসির সময় আসার জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে তিনি বিছানায় বসেই কুরআন তেলাওয়াত শুরু করেন। বন্ধুরা, সাদ্দামের সাথে থাকা সৈনিকরা বলেন যে সেই সময়ে তিনি অনেক বেশি হাসছিলেন এবং অবশ্যই তার এই হাসি আমেরিকান সৈন্যদের আরো বেশি বিভ্রান্ত করছিল এবং তাদের ভাবনার মধ্যে ফেলে দিচ্ছিল, কারণ তারা অবাক হচ্ছিল যে কিভাবে একজন মানুষ তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে এতটা শান্ত ও নিশ্চিন্ত থাকতে পারে। বন্ধুরা, ফাঁসি হওয়ার পর সাদ্দাম হোসেনের দেহকে একটি সামরিক হেলিকপ্টারের সাহায্যে টিকরিত শহরের সেই গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে সাদ্দামের জন্ম হয়েছিল এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। পরে তার উপর একটি মাজারও তৈরি করা হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত প্রতি বছর 28শে এপ্রিল, যেটি সাদ্দাম হোসেনের জন্মদিন, সেখানে অনেক মানুষের ভিড় জমা হয়। এই দিন সেখানে জমা হওয়া মানুষের মধ্যে বড়দের পাশাপাশি স্কুলের ছোট ছোট শিশুরাও থাকে। তবে আপনাদের জ্ঞানের জন্য এটাও জানিয়ে রাখি, সাদ্দাম হোসেনের মাজারও সবসময় বিতর্কের মধ্যে ছিল, কারণ ইরাকের বেশিরভাগ মানুষের ধারণা এখন আর সাদ্দাম হোসেনের দেহ তার মাজারে নেই। অনেক আগেই তার দেহ সরিয়ে ফেলা হয়েছে। তার দেহ কে সরিয়েছে, কিভাবে সরিয়েছে, এ বিষয়ে বিভিন্ন মানুষের ভিন্ন মত রয়েছে। কিছু মানুষের মতে 2015 সালে যখন ইরাকের সেনাবাহিনী এবং আইএসআই এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন সেই যুদ্ধে সাদ্দাম হোসেনের মাজার ধ্বংস হয়ে যায়, যার ফলে তার দেহ কবর থেকে অদৃশ্য হয়ে যায়। আবার কিছু মানুষের মতে একটি শিয়া সংগঠন যারা সাদ্দাম হোসেনকে অত্যন্ত ঘৃণা করত, তারা সাদ্দামের মাজারে বোমা হামলা চালিয়ে তার দেহকে কবর থেকে অদৃশ্য করে দেয়। অন্যদিকে কিছু মানুষের ধারণা সাদ্দাম হোসেনের দেহকে তার কোনো শত্রু কবর থেকে সরায়নি, বরং তার মেয়ে হালা, যিনি জর্ডানে থাকেন, তিনি একবার তার ব্যক্তিগত বিমানে গোপনে ইরাকে এসেছিলেন এবং ইরাকে এসে তার বাবার কবর থেকে তার দেহ সরিয়ে নিয়ে গিয়েছিলেন। তবে এটা নিশ্চিত যে সাদ্দামের কবরের সাথে কিছু না কিছু ঘটেছিল। সাদ্দাম হোসেনের জীবনী লেখক কাফলিন লিখেছেন যে সাদ্দামের নির্মিত একটি মসজিদে সাদ্দামের রক্ত দিয়ে লেখা একটি কোরআন রাখা আছে। এর সমস্ত 605টি পৃষ্ঠাকে লোকদের দেখানোর জন্য একটি কাচের কেসে রাখা হয়েছে। মসজিদের ইমাম বলেছেন যে এই কোরআন লেখার জন্য সাদ্দাম 3 বছর ধরে তার 26 লিটার রক্ত দিয়েছিলেন। সাদ্দামের উপর লেখা আরেকটি বই সাদ্দাম হোসেন দ্য পলিটিক্স অফ রিভেঞ্জ এর লেখক সাইদ আবু রিসের মতে সাদ্দাম হোসেনের বড় বড় ইমারত এবং মসজিদ নির্মাণের পিছনের কারণ ছিল তার টিকরিতে কাটানো শৈশব, যা দরিদ্রদের মধ্যে কেটেছিল। এমনকি তার পরিবার তার জন্য জুতা কেনার মতো অর্থও রাখত না। মজার ব্যাপার হলো, সাদ্দাম যে ঘরে ঘুমাতেন তাতে তিনি মাত্র কয়েক ঘন্টা ঘুমাতেন। তিনি প্রায়ই ভোর 3টের সময় সাঁতার কাটতে উঠতেন। ইরাকের মতো মরুভূমির দেশে পানি একসময় সম্পদ এবং ক্ষমতার প্রতীক ছিল এবং আজও তাই রয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ, তথ্যবহুল ভিডিও, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল আবু ভাইরাল মেসেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।